খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। আর সঙ্গে আছি শরীফ রওশন। আর কয়েক মাস পরে অস্ট্রেলিয়া মিশনে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে আসলে নারীরা কতটা নিজেদের প্রস্তুতি করতে পেরেছে, বাফুফে আসলে তাদের কতটা সহযোগিতা করতে পেরেছে, এই নিয়ে আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য যুক্ত হয়েছেন সাবেক ফুটবলার পিঙ্কি সানোয়ার। এবং আপনি তো একই সাথে বসুন্ধরা কিংসের নারী ফুটবল দলের ম্যানেজারও ছিলেন। অবশ্যই ক্লাব নিয়ে আমরা কথা বলবো, তবে নারী ফুটবল দলের গতকাল বা বেশ কয়েকদিন ধরে যে বেতন বৈষম্যের বিষয়টা আলোচনায় রয়েছে সেটা একটু জানতে চাই। যে কাল আসিফ মাহমুদ সজীব ভাইও নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে নারী ফুটবলার সহ দেশের অন্যান্য ক্রীড়াঙ্গনে যারা আছেন বর্তমানে, পুরুষদের পাশাপাশি নারীরাও খেলছেন, তাদের যাতে বৈষম্যহীনতায় তাদের সম্মুখীন না হতে হয়। এই জায়গায় তো আপনিও একজন নারী ফুটবলার ছিলেন, ওই সময় আপনার সময় কোনো বৈষম্যের ঘটনা ঘটেছে কিনা বেতনের ক্ষেত্রে? রওশন, থ্যাংক ইউ আপনাকে। আমি যদি বলি যে আমি যখন খেলতাম, আমি 2004 থেকে খেলা শুরু করি। হ্যাঁ, একদম প্রথম ন্যাশনাল টিমের প্লেয়ার আমি কন্টিনিউ করি 2012 পর্যন্ত। আমার আরও কন্টিনিউ করার ইচ্ছা ছিল। আমি একমাত্র তখন প্লেয়ার ছিলাম যে ঢাকা থেকে বিলং করতাম, এবং শুধু ঢাকা থেকে না, আমার স্কুল ছিল, স্কুল কলেজ কিন্তু আমার ভিকারুনিসা ছিল। সো সব কিছু মিলিয়ে আমি যে পরিবার থেকে এসেছিলাম, এমন পরিবারের কিন্তু আর বাকিরা ওভাবে ছিল না। তো আমি যখন খেলা শুরু করলাম, আমাদেরকে কিন্তু কোনো পেমেন্ট করা হতো না। হ্যাঁ, একদম শখের বশেই খেলতে আসা, শখের বশেই আসলে ফুটবলটাকে বেছে নেয়া। তো একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে আসলে আপনি যখন এটাকে প্রফেশন হিসেবে নেওয়ার একটা চিন্তাভাবনা যখন আমার মধ্যে আসলো, তখন মনে হলো যে না, আসলে এটা প্রফেশন হিসেবে বাংলাদেশের পার্সপেক্টিভে নেওয়া যাবে না। কারণ আমি যেটা আপনাকে বললাম, আমাদের না কোনো বেতন কাঠামো ছিল বা আমাদের কোনো পেমেন্টের ব্যবস্থা ছিল, নিজের পকেটে টাকা দিয়ে এসে খেলতাম। সো এই যে বৈষম্যর কথা যে আপনি বলছেন, এই বৈষম্য কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে, এবং নারীদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। কারণ আমার মনে হয় অনেক ক্ষেত্রে যে নারীদের পক্ষে কথা বলার জন্য মানুষের খুব অভাব, মানে কথা বলতে চায় না। এবং আপনি যখনই কথা বলতে যাবেন তখনই বলা হবে যে নারীদের খেলায় কেউ ইনভেস্ট করতে চায় না, কিংবা কোনো স্পন্সরশিপ পাওয়া যায় না, যেটা অ্যাকচুয়ালি আমি মানতে নারাজ। সেই বৈষম্যটা আসলে ক্যারি ফরওয়ার্ড হতে হতে এখনও আমরা দেখছি, যখন আমাদের বাংলাদেশের মেয়েরা দুর্দান্ত খেলছে, পুরা ফুটবল বিশ্ব যখন বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে কথা বলছে, স্পেসিফিক্যালি ঋতুপর্ণার একজন স্টার হয়ে গেছে, তখনও যখন আমরা বেতন বৈষম্য বা এই জিনিসগুলো দেখি, তখন আসলে খুব দুঃখের বিষয়। এবং আসিফ মাহমুদ সজীব ভাই আসলে নিজে বিষয়টাতে হস্তক্ষেপ করছে, তবে এত বছর পর একজন মানে সরকারিভাবে হস্তক্ষেপ করা, তারপর আপনি বলছিলেন যে এখন আপনাদের সময় তখন স্পন্সরশিপের খুব বেশি আগ্রহ ছিল না প্রতিষ্ঠানগুলোর, তবে এখন তো সময় পাল্টেছে ঋতুপর্ণাদের। সেই সময় পাল্টানোর পরও আমরা দেখেছি যে তাদের অনিয়মিত বেতনের যে বাফুফের নিয়ম করে ফেলেছে, সেটা এখনও আসলে তারা চলমান রেখেছে। বিশেষ করে যখন বাইরে টুর্নামেন্ট খেলতে যায়, ভাতা নিয়মিত পায় না। পুরুষ ফুটবলে এটা আমরা দেখতে পাই না। সেই ক্ষেত্রে এই যে অনিয়মিত, বা নারী ফুটবলাররাও তো নিজেদের জায়গা থেকে ওই অবস্থানটা মানে নিশ্চিত করতে পারেন। আপনি বলছেন যে কেউ তাদের হয়ে কথা বলে না, তাদের হয়ে কেন কথা বলতে হবে? তারা নিজেরাও তো আসলে কথা বলতে পারে। রওশন, তারা যখন নিজেদের হয়ে কথা বলতে যায়, সেটার কনসিকুয়েন্স তো আপনি দেখেছেন। অনেকগুলো প্লেয়ার কিন্তু এখন নিষিদ্ধ, মানে তারা এখন আসলে ক্যাম্পে কল পাচ্ছেন না, তাদের সাথে চুক্তি করা হচ্ছে কিন্তু তারা কিন্তু ক্যাম্পে কল পাচ্ছেন না। তারা কিন্তু যেটা করেছিল, তারা কিন্তু নিজের হয়ে কথা বলতে গিয়েছিল, সেইটার রেজাল্ট আপনি দেখেন। এবং এই রেজাল্টটা যখন এইটা হবে, তখন কি কেউ কথা বলার সাহস করবে যারা রানিং প্লেয়ার? আর কেন একটা প্লেয়ার কথা বলবে? একটা প্লেয়ারের দায়িত্ব কি আপনি আমাকে বলেন। একটা প্লেয়ারের দায়িত্ব হচ্ছে আমি মাঠে খেলবো, আমি আমার সম্পূর্ণটা দিব, আমি রেজাল্ট নিয়ে আসবো। এর বিনিময়ে আমাকে কি দিতে হবে? এর বিনিময়ে খুব বেশি কিন্তু বাংলাদেশের মেয়েরা ফুটবলাররা, তাদেরকে আপনি কি ফ্যাসিলিটিস দিচ্ছেন? তার বিনিময়ে তারা এত বেশি কমিটেড, তারা একটার পর একটা রেজাল্ট এনে দিচ্ছে। কেন? তাদের জিত, তাদের আগ্রহ, তাদের ডেডিকেশনের জন্য। আপনি তাদেরকে কি দিয়েছেন? বাংলাদেশ তাদেরকে কি দিয়েছে সত্যি করে আপনি বলেন। আপনি তো অনেকদিন ধরে রিপোর্টিং করছেন, আমিও আছি, মিডিয়ার সাথে আছি, আমি ওদের সাথে সরাসরি কাজ করেছি। অ্যাকচুয়ালি তাদেরকে আমরা কিছু দিইনি, কিন্তু তারা তো আমাদেরকে রেজাল্ট দিয়ে যাচ্ছে।
সো আপনি যদি বলেন যে তাদেরকে যদি এখন নিজেদের হয়ে এই কথা বলতে হয় তাহলে এবং দরকার নাই খেলা হয়। বাফুফের থেকে আসলে তাদের অর্জনের পরও যখন ঘোষণা দেয় যে এত টাকা তাদেরকে প্রাইজ মানি দেওয়া হবে, তাদের হাত পর্যন্ত সেটাও সময় মতো পৌঁছায় না। সময় মতো না, এটা তাদের হাত পর্যন্ত পৌঁছায় না। এই প্রাইজ মানিগুলো তাদের হাত পর্যন্ত পৌঁছায় না। নামকা ওয়াস্তে কিছু টাকা, আমি যতটুকু জানি, তাদের সাথে আমার যতটুকু কমিউনিকেশন আছে বা ছিল, বা যতটুকু কমিউনিকেশন হয়েছে, আমি যতটুকু জানতে পেরেছি, যতগুলো টাকার ঘোষণায় পর্যন্ত দেয়া হয়েছে তাদের হাত পর্যন্ত সবগুলো টাকা পৌঁছায়নি। এবং শুধু তাই নয়, এমনও হয়েছে রওশন যে কোনো একটা প্লেয়ার ইনজুর্ড, আপনি যদি দেখেন যে ইনজুরির কারণে বাইরে আছে, তাদেরকেও পরবর্তীতে রিহ্যাব করানো হয় নাই। ফুটবল ফেডারেশন থেকে তাদের একটা খবর পর্যন্ত নেওয়া হয় না। আমি যদি মৌসুমীর কথাই বলি, মৌসুমী কিন্তু ইনজুর্ড হয়ে টিম থেকে ছিটকে যায়। পরবর্তীতে আপনি তাকে ফিরিয়ে আনার জন্য, মৌসুমীর মতো একটা প্লেয়ার, সে লং টার্ম বাংলাদেশ টিমকে সার্ভ করেছে, তাকে আপনি 2013 সাল থেকে সে সার্ভ করেছে, সে যখন টিমের বাইরে চলে গেল, আপনি তার একটা দিন কি ফোন দিয়ে খোঁজ নিয়েছেন মেয়েটা কেমন আছে, কোথায় আছে, কি করছে? বাফুফে থেকে কারো সময় হয় নাই তাকে একটা ফোন দেওয়ার। কিংবা আমি যদি আরেকটু পেছনে ফিরে যাই, যখন আমরা খেলতাম আমাদের সময় একজন প্লেয়ার আছে হাসি নাম, ওনার পায়ে টিউমার ধরা পড়ে। ফুটবল ফেডারেশন থেকে এই মেয়েটা এখন পর্যন্ত কোনো সহযোগিতা পায় নাই। সে নিজের টাকা এবং তার আর্থিক দৈন্যতার কারণে সে নিজের ট্রিটমেন্টটা এখন পর্যন্ত প্রপারলি করতে পারছে না। সে পুরোপুরি কিন্তু এখন পঙ্গু অবস্থায় আছে। তারপর আগে আরও যারা খেলেছে, আমি যদি মাইনুদের কথা বলি, কেমি চাকমাদের কথা বলি, যারা বাংলাদেশ টিমকে সার্ভ করে গেছে, তাদের খোঁজ কোথায়? একটু ফুটবল ফেডারেশনকে জিজ্ঞেস করতে পারবেন বা তারা কি উত্তর দিতে পারবে তারা কেমন আছে? আপনি বলছিলেন পিঙ্কি সানোয়ার যে যতগুলো প্রাইজ মানি বা স্পন্সর প্রতিষ্ঠান থেকে তো আসলে 2022 সাফের পর অনেক তারা পুরস্কার পেয়েছে, আর্থিকভাবে অনেকভাবে পুরস্কার পেয়েছে। পুরোপুরিভাবে আসলে তারা সেই অঙ্কটা কি তাদের অ্যাকাউন্টে ঢুকে নিন, তাহলে সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টটা কি তাহলে যিনি দায়িত্বে আছেন নারিঙ্গার চেয়ারম্যান বা বাফুফের অ্যাকাউন্টে চলে গিয়েছে কিনা? এই অ্যাকাউন্টেবিলিটিটা আসলে এটা আমারও জানার ইচ্ছা রওশন, যে আসলে এই টাকাগুলো কোথায় যায় এবং কোন খাতে আসলে এই টাকাগুলো খরচ করা হয়। আপনি দেখেন মেয়েরা, আমি যেটা বলছিলাম যে আপনি ওদেরকে কিছু দেন নাই, তেমন কোনো ফ্যাসিলিটিস তারা পাচ্ছে না। তারপরে দিন শেষে তারা প্রথমবার, আমি বলবো পুরুষ দল নারী দল মিলিয়ে, তারা পুরুষ দল একবার পেয়েছিল মনে হয়, এশিয়ান কাপে কোয়ালিফাই করেছিল, তাও বহু বছর আগে। তারা নারী দল প্রথমবারের মতো কোয়ালিফাই করেছে। তারা কোয়ালিফাই করার পরে আপনি তাদের প্রিপারেশনটা কতটুকু নিয়েছেন? এই তো সামনে মার্চে খেলা, আপনি তো প্রচুর ওভার প্রমিস করেছেন এবং বলছিল যে এক্সক্লুসিভ তারা ট্রেনিং এর ব্যবস্থা করবে, ইউরোপে যাবে, ইউরোপে গিয়ে নারী দল ক্যাম্প করবে, এরপরে বলা হলো জাপানে গিয়ে ক্যাম্প করবে। এরকম আমরা অনেক কিছু ইনস্ট্যান্ট মিডিয়া আছে, আমরা যখন এটা বলি তখন কি আমরা বুঝে বলি? আমরা অ্যাকচুয়ালি এগুলো প্ল্যানিংয়ে থাকে নাকি ওইটা জাস্ট ফর আ টাইম বিং আমার নিউজ কাভারেজের জন্য আমি বলছি? কারণ আপনি যখন 5টা কথা বলছেন, একটা মিস হতে পারে, 2টা মিস হতে পারে, আপনি 3টা এক্সিকিউট করেন, 5টার মধ্যে 5টাই যখন হচ্ছে না, দেয়ার ইজ আ প্রবলেম। এই অ্যাকাউন্টেবিলিটিটা কার এবং এই অ্যাকাউন্টেবিলিটির আওতায়, জবাবদিহিতার আওতায় কেন আনা হচ্ছে না? যদি আমাদের নারী ফুটবলারদের বেতন কাঠামোটা একটু দেখে নেই, সেটা হচ্ছে সিনিয়র লেভেলে যারা আছেন বর্তমানে 55,000 টাকা করে তাদের দেওয়া হচ্ছে এবং জুনিয়র লেভেলে যারা আছেন 20,000 টাকা। এই যে 2 লেভেলের 53 জন প্লেয়ার আছেন সর্বমোট বাফুফের ক্যাম্পে আছেন, এই যে এত ফারাক, তারপরে 55,000 টাকা একজন সিনিয়র লেভেলের, বিশেষ করে যখন আমরা ক্রিকেটে দেখে থাকি যে 1 লাখের উপরে তারা করেছে এবং তাদের বেতন ভাতা 35% বাড়িয়েছে। সবকিছু মিলে আসলে বেশ পার্থক্যটা রয়ে গেছে কিনা, বিশেষ করে যখন বাংলাদেশ ফুটবল নারী দলে এতটা গতি এসেছে খেলার মধ্যে, অর্জনের মধ্যে, বাফুফে কি আসলে গতিহারা হয়ে গেল কিনা? এটা তাদের সাথে আনফেয়ার, এটা আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি, দর্শকরা যারা দেখছেন তারাও বুঝতে পারছে যে এটা পুরোপুরি আনফেয়ার। এটাকে 55,000কে কিভাবে 1 লাখ করা যায় রওশন, এটা কি খুব কঠিন কাজ? আপনার মনে হয় এখন ফুটবলে যে স্পন্সর আসছে এখন ডেফিনেটলি আমি যদি বলি যে এক ঋতুপর্ণা, মনে করেন আমি যদি বলি স্বপ্না, আমি যদি বলি সাগরিকা, এর আগে সানজিদা ছিল, এদের পিছনে আমি জানি পার্সোনালি আমাকে অনেকে কমিউনিকেট করেছে যে তাদেরকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিতে চায়, তাদেরকে স্পন্সর, সানসিল্ক থেকে আমি ফোন পেয়েছি সানজিদার জন্য, আমি বিভিন্ন ব্র্যান্ড থেকে আমি কিন্তু তাদের, আপনি যখন বসুন্ধরা কিংসের ম্যানেজারের কাজ করেছিলেন তাদের জন্য আমি কল পেয়েছি যে আমরা তাকে অমুক ইয়ের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে যাচ্ছি। তার মানে কি তাদের ভ্যালু, ফেস ভ্যালু বলেন, তাদের ভ্যালু বলেন, এটা আছে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা আমার, আমি স্পন্সরশিপটাকে অ্যাট্রাক্ট করে আমি ওদের জন্য কাজ করছি না, অ্যাকচুয়ালি আমার ইচ্ছা নাই, যেভাবে চলছে সেভাবে চলুক। আমি ধরেই নিয়েছি যে মেয়েদেরকে এতটুকু দিলে, যেহেতু মেয়েদের চাহিদা কম, যেহেতু ওরা খুব বেশি হাউকাউ করে না, যেহেতু ওদের 55,000 দিচ্ছে, এটাতে চলতেছে, চলুক।
এবং সেটাও তো পিঙ্কি সানোয়ার নিয়মিত না। আমি নিয়মিত না, সাফের জয়ের পরে সাগরিকার সাথে আমার কথা হয়েছিল, তিনি বলছিলেন যে আসলে 2 মাস ধরে তাদের বেতনটা আটকে রয়েছে। 2 মাস আপনি অনেক কম বলেছেন, এবং আমি অনূর্ধ্ব 20 আগে তখন বলেছিল 4 থেকে 5 মাসও কিন্তু তাদের মানে স্যালারি বন্ধ ছিল। এবং একটা পর্যায়ে গিয়ে সিনিয়র প্লেয়াররা স্পেশালি সিনিয়র প্লেয়ারদের কথা বলবো, তারা কিন্তু প্র্যাকটিস বয়কট করে। তারা কিন্তু এমন না যে তারা কারোর সাথে কথা বলে না বলে প্র্যাকটিস বয়কট করেছে, তারা কিন্তু প্রেসিডেন্টের সঙ্গে, তৎকালীন প্রেসিডেন্ট আমি যদি বলি কাজী সালাউদ্দিন স্যার যিনি ছিলেন, তার সঙ্গে তারা কয়েকবার কথা বলেছে, কয়েক দফা। তার কিরণ আপাকে জানিয়েছে, তারা তাদের ম্যানেজারকে জানিয়েছে, জানিয়ে যখন দেখেছে যে না জিনিসটা সলিউশন আসছে না, এবং এটাও কিন্তু সাফ জয়ের পরে, তারপরে কিন্তু তারা প্র্যাকটিস বয়কট করে। কারণ দেখেন এই মেয়েগুলা এদের ইনকামের উপর এদের এন্টায়ার ফ্যামিলি চলে। আমি জানি এক একজন টাকা পেয়ে সাথে সাথে বাসায় বিকাশ করে, তার বাবাকে বিকাশ করে, না হলে অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় কোনোভাবে, না হলে কারো হাত দিয়ে ক্যাশ পাঠিয়ে দেয়। এদের ইনকামের উপর এদের ফ্যামিলি চলে। আপনি কিভাবে এদের ইনকামটা ইনশিওর করতে পারছেন না, এখনো পারছেন না, তাহলে সমস্যাটা কোথায়? আপনি বলছিলেন যে আপনার কাছে অনেক স্পন্সর প্রতিষ্ঠানে আগ্রহ প্রকাশ করেছে তাদেরকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার, তবে সেই জায়গায় আসলে বাফুফের পারমিশন দিচ্ছে না, বাফুফে আসলে আটকে রাখতে যাচ্ছে যে তারা হয়তো বা হাতের মানে বাইরে চলে যাবে, কন্ট্রোল যেটা মানে করছে বাফুফে বলে থাকে যে বাফুফের ক্যাম্পে রেখে নারীদের একটা মানে নিজেদের মতো তৈরি করা, সেই জায়গাটা আসলে বাফুফে কন্ট্রোল করতে চাচ্ছে কিনা নারী। আর রওশন, আমি পার্সোনালি, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে বাফুফে কেন তাদেরকে পার্সোনালি কোনো অ্যাম্বাসেডর হতে দেন, এটাতে আমিও সাপোর্ট করি এক অর্থে। কারণ আপনি যখন তাদের মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে, এমনি কিন্তু আমাদের দেশের খেলোয়াড়রা বলেন বা ওরা অনেক ছোট, ওদের ওইভাবে গ্রুমিং হয় নাই, ওরা ডিরেক্ট একটা ফ্যামিলি থেকে উঠে চলে আসছে, ওরা বাইরের দুনিয়া থেকে অনেক দূরে। বাফুফে কোনো ধরনের কোনো, আমি জানি না কোনো কোর্স কখনো করিয়েছে কিনা ওদেরকে, যে একটা গ্রুমিং কোর্স থাকে না, যে আমি যে তোরা থাকছে যে হাউ টু টক, হাউ টু ফেস পিপল, হাউ টু ডিল উইথ দ্য মিডিয়া, হাউ টু ডিল উইথ দ্য পিপল। আমি যতটুকু ওদের সাথে মিশে বুঝেছি, দে ডোন্ট নো। সো আপনি যখন ওদেরকে এই চাকচিক্যর দুনিয়াতে হঠাৎ করে আনবেন না, ওরা কিন্তু মানে হারিয়ে যাবে, ওদের ওই খেইটা হারিয়ে যাবে, হয়তো খেলার দিকে মাইন্ডটা ভাবে থাকবে না, ওরা ডাইভার্টেড হয়ে যাবে। সো ওই পার্সপেক্টিভ থেকে যদি ওদেরকে ওই সময় অ্যাডভার্টাইজমেন্ট বলেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলেন, যদি না করতে দিয়ে থাকে, এটাই রিজন, আমি যতটুকু আমাকেও বলা হয়েছে, আই সাপোর্ট। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি তাদের তাহলে আপনি মানে স্পেসিফিক্যালি আপনার হচ্ছে ঋতুপর্ণাকে স্পন্সর কোনো সানসিল্ক করতে হবে না, আপনি পুরো নারী দলের স্পন্সর আনেন না, একটা কেন 1000টা স্পন্সর আসবে, কেন আসবে না? এখন ওদের যে ফেস ভ্যালু, ওদের পিছনে এখন স্পন্সরশিপের অভাব নাই, ওরা ঘুরছে, কিন্তু কেন যেন আমার যেটা মনে হয় যে ওদের এই বিষয়টা নিয়ে কাজ করার আগ্রহ কিংবা যে স্ট্র্যাটেজিটাতে ভুল আছে। পিঙ্কি সানোয়ার, দুই দৃষ্টি হয়ে গেল কিনা ফেডারেশনের। আমরা পুরুষ ফুটবলে দেখে থাকি জামাল ভুঁইয়া, তপু বর্মন, তারা মানে নিজেদের ইচ্ছায় ব্র্যান্ডিং করে বেড়াচ্ছে, বিভিন্ন অ্যাড কোম্পানির সাথে আসলে চুক্তিবদ্ধ হচ্ছেন, বিশেষ করে হামজা চৌধুরী সম্প্রতি হয়েছিলেন, জামাল ভুঁইয়া আমরা দেখেছি, তবে নারীদের ক্ষেত্রে কেন নয়? আর রওশন, আপনি যদি দেখেন হামজা চৌধুরী আসছে ইউরোপ থেকে, সে ইউকেতে মানে ইংলিশ প্রিমিয়ার লিগে সে খেলে, জামাল ভুঁইয়াও আসছে বাইরে থেকে, তারা এখন অনেক সিনিয়র হয়ে গেছে, দে নো, ওই যে আমি যেটা বললাম, দে অলরেডি গ্রুমড, তারা জানে কিভাবে মিডিয়া হ্যান্ডেল করতে হয়, বাইরের দুনিয়াটা হ্যান্ডেল করেও খেলার মাঠে খেলাটা ঠিক রাখতে হয়, ওরা অনেক ছোট। মানে সেই গ্রুমিংটা তাহলে বাফুফেতে কেন? আমার প্রশ্ন এটা, এক্স্যাক্টলি মাই পয়েন্ট, যে আমি অলওয়েজ এই জিনিসটা বলে আসছি, আমার আন্ডারে যখন ওরা বসুন্ধরা কিংসে ছিল, আমি অলওয়েজ ট্রাই করতাম একটা ছোট্ট একটা ক্লাস রাখার বা একটা সেশন রাখার, যেখানে ওদের সাথে কথা বলা। ওরাই আমাকে বলতো, আপু আমাদেরকে কি একটু শেখানো যায় যে আমরা কিভাবে শুদ্ধ ভাষায় কথা বলতে পারি। আচ্ছা, তাদের শেখার আগ্রহটা প্রকাশ করেছে প্রচুর। এবং আপনি অবাক হয়ে যাবেন, ওরা যখন এই সেশনটাতে আসতো, ওরা এত উৎফুল্ল থাকতো, ওরা না এইভাবে তাকায় থাকতো, যা মানে শিখে, এবং এটা ওরা পরে অ্যাপ্লাই করতো এবং বলতো যে আপু আপনার কাছ থেকে এটা আমরা আজকে শিখছি। দ্যাট মিনস দে ওয়ান্ট টু। সো ওদের ওই ব্যবস্থাটাকে আপনি করে দিতে পেরেছেন বাফুফে থেকে। আপনি জাস্ট একটা খাঁচার মধ্যে ওদেরকে আটকিয়ে রাখলেন, শুধু ওরা মাঠে গিয়ে খেলছে, মানে অনেকটা ওই যে সার্কাসের মতো, যে আমার ওরা ওয়েল ট্রেন্ড, ওরা গিয়ে পারফর্ম করছে, আবার ওখানে এনে রাখতেছি। বাট বহির্বিশ্ব সম্পর্কে ওরা কয়জন ইংলিশ প্রিমিয়ার লিগ ফলো করে, ওরা কয়জন স্প্যানিশ লিগ ফলো করে, ওরা বাইরের বহির্বিশ্ব, বাইরের ফুটবলটা কেমন চলছে, ওরা কতজন কিভাবে জানে, মানে ওরা জানে আদৌ? ওরা জানে না। আজকে কার খেলা ছিল, কিভাবে খেলা নিয়ে যদি আমি না ভাবি, আমি মাঠে কিভাবে খেলবো? আমার কাজ কি শুধু ওইটুকের মধ্যেই যে আমি গেলাম, প্র্যাকটিস করলাম আর আমি একটা পারফর্ম করে চলে আসলাম?
আপনি একটা প্লেয়ার, এখনকার যুগের প্লেয়ার, আপনি মেসিরা পর্যন্ত এখন পুরো ওয়ার্ল্ডের ফুটবল ফলো করছে। ওদেরকে কি এরকম ফলো করতে দেওয়া হয়? ওদেরকে আপনি ওই আর্মি ট্রেনিং এর মতো এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত তুমি খেলবা, খাবা, দেন ঘুমায় পড়বা। সো ওরা বহির্বিশ্ব থেকে অনেকটা ডিট্যাচড। সো আমার কাছে মনে হয় যে ওদেরকে আপনার আস্তে আস্তে ওদেরকে এই জিনিসগুলো শেখাতে হবে। সো দ্যাট আপনি ইন্ডিয়ান প্লেয়ারদেরকে দেখেন হাউ স্মার্ট দে আর। আমি বলছি না ওরা স্মার্ট না, ওরা অনেক স্মার্ট। ওরা উন্নতিতে আসলে বাফুফে কতটুকু কাজ করছে, বিশেষ করে দায়িত্ব নিয়ে কাজ করা যে বিষয়টা, সেটা বারংবারই আসলে উঠেছে তাদের কার্যকলাপে। সে বিষয়ে আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত হয়েছে নারী সাবেক ফুটবলার পিঙ্কি সানোয়ার। বলছিলেন যে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেখানে যেভাবে আসলে প্ল্যানিং করে, বিশেষ করে দীর্ঘমেয়াদী একটা প্ল্যান থাকে নারী ফুটবলারদের জন্য, সেটা আমাদের দেশে আমাদের একেবারেই কখনোই দেখি না। বিশেষ করে যখন দীর্ঘমেয়াদী ক্যাম্প থাকে, তবে পরিকল্পনাটা বারংবারই বলে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা প্রয়োজন, সেটার অভাবে আমরা হেরে যাচ্ছি। এটাকে আসলে কতটুকু সত্যি? তখন কিন্তু অনেক কথা বললাম যে আসলে ওদের বেতন কাঠামো, একটা প্লেয়ারকে আর্থিকভাবে স্বাবলম্বী করার দায়িত্ব কি ফুটবল ফেডারেশনের? কখনো না, বিশ্বে কোথাও নাই। কোথাও বেতন কাঠামো বলতেও কিছু নাই। প্লেয়াররা কিন্তু ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয় ফ্রম ক্লাব ফুটবল। এটা হচ্ছে ওদের মেইন আর্নিংস পুরো ওয়ার্ল্ড ওয়াইড। আপনি পুরুষ ফুটবল বলেন, নারী ফুটবল বলেন, যেটাই বলেন। আমাদের দেশে পিটার বাটলারও কিন্তু কয়েকদিন আগে বলেছে যে আমি কিন্তু কোনো জাদুকর নই, আমি রাতারাতি একটা দলকে আমি বদলাই দিতে পারবো না। একটা ফুটবল কাঠামো যেই দেশে নাই, সেই দেশে আমি রাতারাতি এই টিমটা নিয়ে যে এত দূর আসছে, এখন 104-এ আছে বাংলাদেশ টিম, এই উন্নতিটাই কিন্তু একটা ম্যাজিকের মতো। হ্যাঁ, কারণ আপনাদের সেটা লিগ নাই, একটা প্রপার লিগ নাই। আপনি যখন একটা প্রপার লিগ থাকবে না, তখন না প্লেয়াররা ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হবে, না ওরা কম্পিটিটিভ কোনো একটা ফুটবলের মধ্যে থাকবে। ওরা কি করছে? প্র্যাকটিস করছে আর ফিরছে, প্র্যাকটিস করছে আর ফিরছে। আপনি এবং শুধু আপনি দেখে থাকবেন যে শুধু সাফ এবং সম্প্রতি এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপে তারা বাছাই পর্ব উতরেছে, সেই ক্ষেত্রে আমরা দেখে থাকি যদি 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত বেশ কয়েকটা টুর্নামেন্ট আমরা জিতেছি। হ্যাঁ, তবে এই যে জিতার মধ্যে সাফের গন্ডি আমরা পেরোতে পারিনি। যখন গোলাম রাব্বানী ছোটন ছিল, তখন আমরা বারংবারই প্রশ্ন করেছিলাম যে সাফটাই কি আমাদের আসলে লক্ষ্য হবে কিনা। এবার পিটার বাটলার যখন এসেছেন, তখন আমরা এশিয়ান কাপ বাছাই পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে আমরা কোয়ালিফাই করেছি। সেই ক্ষেত্রে আসলে ওই জায়গাটাতে ক্লাবগুলো থেকেও তো আসলে আমাদের অনেক মানে প্ল্যানিং থাকার কথা ছিল নারীদের। বিশেষ করে বাফুফে যখন পুরুষ ফুটবলারদের নিয়ে অনেকগুলো টুর্নামেন্ট, ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করে, বিপিএল ছাড়াও, স্বাধীনতা কাপ ছাড়া ফেডারেশন কাপ, অনেকগুলো লিগ থাকে, কিন্তু নারীদের ক্ষেত্রে শুধু বিপিএল, সেটাও অনিয়মিত। আপনি নারীদের কথা বাদ দেন, পুরুষ ফুটবল যে লিগ চলছে, আপনি রেগুলার সম্প্রতি কিছু নিউজ দেখবেন, মোহামেডানে প্লেয়ারদের বেতন পাচ্ছে না। অনেক দলেরই এরকম, যদি আমি বলি যে বেতন নিয়ে কিন্তু আমরা সমস্যা দেখছি, যে বেতন কাঠামো নিয়ে আমরা মানে পেমেন্ট ইস্যু আমরা দেখছি। তার মানে কি বাংলাদেশের ক্লাবগুলো কিন্তু 4টা থেকে 5টা ক্লাব অলরেডি ফিফার কিন্তু তারা নিষেধাজ্ঞায় পড়ে গেছে। বসুন্ধরা কিংসও লিস্টে আছে, রাইট। জায়ান্ট ক্লাব হওয়ার পরও এরকম নিষেধাজ্ঞা। এক্স্যাক্টলি। তার মানে কি আপনার এই দেশের ফুটবল কালচারটাই একটা রিস্ক, একটা রেড জোনে পৌঁছে গেছে। কারণ কি আপনার যেহেতু ফুটবল কাঠামো নাই, এখান থেকে কোনো আউটকাম নাই, কেন ইনভেস্ট করবে বা কেন এই প্লেয়ারদের এত কোটি কোটি টাকা দিয়ে আমি বিদেশ থেকে প্লেয়ার আনছি, আমি আপনার খেলার মাঠের কি অবস্থা, আপনার লিগের কি অবস্থা। এবং প্রতিটা টিমের কিন্তু একটা করে নারী দল থাকার, মানে প্রিমিয়ার লিগে যে দলগুলো আছে প্রতিটার একটা নারী দল থাকার কিন্তু একদম ম্যান্ডেটরি। আদারওয়াইজ আপনি কিন্তু লাইসেন্সিং করতে পারছেন না, কেউ লাইসেন্স করছে না। মানে কিন্তু দেখা যাচ্ছে যখন নারী লিগটা শুরু হচ্ছে, একেবারে শেষ সময় এসে তড়ি ঘড়ি করে মানে তারা লাইসেন্স করছে, কোন ফুটবল লাইসেন্স করছে। আপনি আমাকে প্রিমিয়ার লিগের বসুন্ধরা কিংস ছাড়া আপনি একটা দল দেখান, মানে বড় বড় ক্লাবগুলো ছাড়াও আসলে যারা এবার খেলবে, বর্তমানে ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা, 5টা ক্লাব আমাদের জানা মতে 5টা ক্লাব হয়েছে নাসরিন স্পোর্টস ছাড়া। আমরা বলছিলাম যে বসুন্ধরা কিংস বা মোহামেডান বা ঢাকা বনি, যে ঐতিহ্যবাহী ক্লাবগুলো যাদের আসলে এগিয়ে আসার কথা ছিল, তারা তো এই জায়গাটা বসুন্ধরা কিংস ছিল, তারাও পিছিয়ে গেছে। এবং তাদের একটা শর্তও ছিল যে এই যে জাতীয় দলের ফুটবলারদেরকে তাদের পুরোপুরিভাবে ছেড়ে দিতে হবে ক্লাবগুলোর কাছে। সেটা অস্বীকৃতি জানানোর কারণে কিন্তু বসুন্ধরা কিংস আমার মনে হয় যে তারা পিছিয়ে গেছে। স্বাভাবিক, আপনি এত টাকা দিয়ে একটা প্লেয়ারকে নেবেন, আপনি আপনার প্লেয়ারকে স্বাধীনভাবে আপনি তাকে ইউটিলাইজ করতে পারবেন না। আপনার সেখানেও যদি আপনি শর্ত দিয়ে দেন, আমি কেন এত টাকা দিয়ে একটা প্লেয়ারকে আমি নিব। এবং মেয়েদের লিগ হয় কিন্তু মাত্র 2 থেকে 3 মাসের জন্য, এটা পুরা কিন্তু বছরের জন্য না। সো 2-3 মাসের জন্য যখন আপনি এই ধরনের, যেমন আগেও আমরা দেখেছি মানিক ভুঁইয়া যে টিমটা ছিল, তারা ফুটবল ফেডারেশনে থেকে ন্যাশনাল টিমের কোচের আন্ডারে প্র্যাকটিস করেছে। এটা রসন কোন দেশে এমন আছে আপনি বলেন? এটা কি একটা প্রপার লিগের স্ট্রাকচার? আপনি এই লিগের স্ট্রাকচার নিয়ে কি পরবর্তীতে এএফসি খেলতে পারবেন? এএফসি লিগগুলো খেলতে পারবেন?
এবার যদি আমরা একটু মানে লিগ থেকে যদি বাংলাদেশ জাতীয় দলের পারফরমেন্সে যদি যেতে চাই, ফেব্রুয়ারি থেকে শুরু করেছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, দুটোতেই আমরা হার দেখেছি, ব্যাক টু ব্যাক একটা সিরিজও খেলেছে বাংলাদেশ, সেখানেও হার দেখেছি। তবে এশিয়ান কাপ বাছাই পর্বে বেশ চমকপ্রদ কাজ করেছে বাহরাইন, মিয়ানমার এবং তুর্কমেনিস্তান, তিনটার সাথে আসলে তিন দলের সাথে তারা জিতেছে এবং ব্যাক টু ব্যাক আবার 4টা ম্যাচে আমরা হেরেছি। এবং বিশেষ করে যখন থাইল্যান্ডে পিটার বাটলার খেলতে গিয়েছিল তখন কিন্তু পিটার বাটলার একটা কথা বলেছিল সংবাদ সম্মেলনে যে যারা আসলে খেলতে আসবে তারাই আসলে যাতে খেলে, মানে খেলার মন মানসিকতা যাদের থাকবে। এই যে 18 বিদ্রোহী ফুটবলার চলে যাওয়ার পরও পিটার বাটলার একটা নতুন ফুটবল দল ফর্ম করলো, সেখানেও কি এই ধরনের জটিলতা আছে কিনা? পিটার বাটলার নিজের কথায় অন্তত এই সংখ্যাই তো প্রকাশ পাচ্ছে। লাস্ট মালয়েশিয়ার সাথে মনে হারার পরেও তো উনি প্রেস কনফারেন্সে এসে বললেন যে আসলে সেই মানে বাইরের একটা বহিরাগত একটা ইনফ্লুয়েন্স এখনো টিমের মধ্যে আছে, যেটা টিমে অস্থিরতা সৃষ্টি করার ট্রাই করছে। আচ্ছা রওশন, আমাকে একটা বলেন, একটা কোচ যখন বারবার এই কথা বলছে তখন ম্যানেজমেন্ট থেকে তাদেরকে নিয়ে বসা হচ্ছে কিনা বা তাদেরকে এটা ইনভেস্টিগেট করা হচ্ছে কিনা যে কোচ অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছেন, বহিরাগত কি আপনাকে ডিস্টার্ব করছে? এখান থেকে আমরা বাংলাদেশ নারী ফুটবল দল সহ বয়সভিত্তিক দল যেভাবে আসলে গতি নিয়ে ছুটছে, অর্জনের তালিকা ভরপুর করছে, সেভাবে কি বাফুফে তাদেরকে সেই জায়গাটাতে আসলে নিশ্চিত করতে পারছে কিনা? বেতন বৈষম্য থেকে সুযোগ সুবিধা যেটা আসলে তাদের পাওয়ার কথা ছিল, আশা দিয়েও আসলে সেই আশার বাণী আসলে সময় গেলেও ফুরোচ্ছে না। সে বিষয়ে আজ বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক ফুটবলার পিঙ্কি সানোয়ার। সানোয়ার, কথা হচ্ছিল আমাদের যে এশিয়ান কাপটা আসছে, এত কম সময়, যাদের প্রস্তুতির খুব কম সময় রয়েছে, আমরা দেখেছি যে বিগত সময়ে মানে পূর্ব পরিকল্পনার অভাবে অনেক টুর্নামেন্ট আমাদের হাতছাড়া হয়ে গেছে। এই জায়গাকে এবারও কি আসলে সেই আশাহত হওয়ার মানে অপেক্ষা করব কিনা আমরা? রওশন, যেই মুহূর্তে বাংলাদেশ টিম হচ্ছে এশিয়ান কাপের জন্য কোয়ালিফাই করলো, পুরো বাংলাদেশ জুড়ে, পুরো বিশ্ব জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হলো ওদেরকে নিয়ে। আপনি ফুটবল ফেডারেশনে থাকলে কি করতেন? আপনি কি করতেন? আমি কি করতাম? সব কিছু বাদ দিয়ে এই মেয়েদের টিমটা নিয়ে আমি আলাদা একটা পরিকল্পনার সাথে সাথে রাতারাতি আমি একটা সাজিয়ে ফেলতাম যে এইভাবে আমি তাদেরকে এই মার্চ পর্যন্ত আমি তাদেরকে নিব। আপনারা কি করলেন? কিছু কথা যে আপনি যেটা একটু আগে বললেন না, আশার বাণী বা ওভার প্রমিস, সেটা করলো, করার পরে তাদেরকে নিয়ে কোনো কাজ নাই। তাদের ক্যাম্প এখন কোথায় হচ্ছে? এই এপিজেডে, যেটা চট্টগ্রামে হয়ে এসেছে। এক্স্যাক্টলি। আপনার কোথায় জাপান, কোথায়? এবং বিশেষ করে আপনার কাছে এই জিনিসটা খটকা লেগেছে কিনা, জাতীয় দল এবং অনূর্ধ্ব 20 তো একই সময় আসলে খেলবে এশিয়ান কাপ বাছাই পর্বে উত্তরে মূল পর্বে, ওই দুইটা দলকে একই সাথে একইভাবে আসলে তাদেরকে ট্রেনিং করাচ্ছে, সেই জায়গাটাতে একটু খটকা লেগেছে কিনা? এবং এটা কি অবশ্যই খটকার বিষয়, এটা কি হয় কখনো রওশন? মানে আপনি আন্ডার 20 ওদের সক্ষমতা, ন্যাশনাল টিমে যারা সিনিয়ররা আছেন ওদের সক্ষমতা কি এক? আপনি কি একই প্রেশার দিবেন, একইভাবে প্র্যাকটিস করাবেন? ওদের প্ল্যানিং আর এদের প্ল্যানিং কি একদম সেম হবে? ওদের ইম্পর্টেন্স আর এদের ইম্পর্টেন্স কি এক? আপনার একটা টিমের সাথে না কোনো নিউট্রিশনিস্ট আছে, তাদের ফুডিংয়ের ব্যাপারে আপনি কিভাবে দেখছেন? তারা কি প্রপার ফুডিং পাচ্ছে? তাদের কি প্রপার ট্রিটমেন্ট হচ্ছে? তাদের কি প্রপার যে প্রতিদিন ফলো আপ দরকার একটা টিমে, যে আমার এই প্লেয়ারের কি কন্ডিশন, সেই কন্ডিশনটা কি মানে ফিজিও ছাড়া একটা ডক্টর আছে একটা টিমের সাথে? আপনি কি বলতে চান যে আপনি এশিয়ান কাপে যাবেন, আপনি যখন ট্রফি উন্মোচন হলো, প্রতিটা দলের অধিনায়ক গেল, আমাদের দেশ বাদে, আপনি এই যে নেগলেক্ট করছেন, আপনি এই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছেন না, বাট আপনি এই জিনিসটা থেকেই হচ্ছে এত বেশি কাভারেজ পাচ্ছেন, এত বেশি পাচ্ছেন। আপনারা অ্যাকচুয়ালি কি চান, কি প্রমাণ করতে চান? আপনারা আবার এই মেয়েদের কাছ থেকে আবার রেজাল্ট চান। আপনি কি রেজাল্ট আশা করবেন এরপর ওরা যখন গিয়ে যদি মানে এটা বাফুফের শুভঙ্করের ফাঁকি কিনা? অবশ্যই অনেক কিছু আশা দিয়েও আসলে আশার অবশ্যই দিন শেষে কিছুই হচ্ছে না। খুব বেশি অর্থেরও প্রয়োজন কিন্তু না, এবং অর্থ প্রয়োজন হলেও সেটা ম্যানেজ করার দায়িত্ব কিন্তু এখন বাফুফের। এবং এই নতুন কমিটি আসার পরে কিন্তু আসলে সবাই আশা করেছে এবং তারাও কিন্তু চেষ্টা করছে যে অনেক কিছুতে পরিবর্তন আনার। আমরা কিন্তু শুরুতেই কিছু পরিবর্তন, এখন অ্যাটলিস্ট ওদের স্পন্সর আছে, যে দৌড় বা ওদের বুট স্পন্সর আছে, বলের স্পন্সর আছে, ফাহাদ ভাই কিন্তু ভালো কাজ করছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এই দলটা যে একদম সন্নিকটে হচ্ছে তাদের একটা বিশাল বড় টুর্নামেন্ট, তার মানে কি আপনারা মাইন্ডে ধরে নিয়েছেন যে ওরা গিয়ে 3টায় হেরে আসছে, যার জন্য আপনি ওর পিছনে ইনভেস্ট করছেন না? তাহলে এটাই ধরে নিতে হবে রওশন। এশিয়ান কাপ বাছাই পর্ব উত্তরণের পর মাহফুজ আক্তার কিরণ যিনি আছেন, তিনি বলেছেন যে এক্সক্লুসিভ তাদের ক্যাম্পের ব্যবস্থা করবে। সেই ক্যাম্পটা ছিল কেপিজেডে, সেটা একেবারে সবার চোখের আড়ালে, কি হচ্ছে কিভাবে হচ্ছে কোনো কিছু জানা নেই। তারপর আমরা দেখলাম মালয়েশিয়া এবং আজারবাইজানের বিপক্ষে দুটো ম্যাচেই হেরেছে তারা, এবং যেভাবে গতি নিয়ে আসলে তাদের দৌড়ানোর কথা ছিল বা মাঠে পারফরমেন্স করার কথা ছিল সেটা আমাদের নজরে আসেনি। যদিও আজারবাইজানের বিপক্ষে বেশ ভালো একটা লড়াই করেছে বাংলাদেশ, তবে সেই জায়গাটাতে আসলে
যখন আমরা কিরণ আপাকে প্রশ্ন করেছিলাম যে আসলে আপনি বলছিলেন অস্ট্রেলিয়া বা জাপান বা জার্মান বড় দলের সাথে আসলে খেলার কথা, সেই দলটা তিনি বলছিলেন যে আসলে তারা আগ্রহ প্রকাশ করছে না। এত মানে আমরা অর্জনের পরও বা এত এগিয়ে যাওয়ার পরও, বাংলাদেশ র্যাঙ্কিং এগিয়ে যাওয়ার পরও কেন আগ্রহ দেখাচ্ছে না? সেটা কি বাফুফে আসলে তারা কমিউনিকেশন করতে পারছে না, নাকি অন্য কোনো সমস্যা আছে? আমার মনে হয় যে এটা আসলে তারাই ভালো উত্তর দিতে পারবেন যে সমস্যাটা আসলে কোথায়। কিন্তু আপনি যে জিনিসটা পয়েন্ট আউট করেছেন যে তারা এখন অনেকের নজরে, অনেকের হচ্ছে আসলে রোল মডেল বাংলাদেশ এই টিমটা, যে এই টিমটাকে দেখে ইভেন আমি ইন্ডিয়ার অনেক ভ্লগ দেখেছি, আমি নেপালের অনেক ভ্লগ দেখেছি, শ্রীলঙ্কার অনেক ভ্লগ দেখেছি, ওদেরকে কেন্দ্র করে, ওদের প্রেস করে যে ওদেরকে দেখে এদের শেখা উচিত। তাহলে ওদের সাথে খেলতে কেন আগ্রহ দেখাবে না? আজারবাইজান কিংবা থাইল্যান্ডের সাথে কিংবা মালয়েশিয়ার সাথে যেভাবে মেয়েরা লড়েছে, হ্যাটস অফ। ওদের এত স্বল্পতা, এত কম ফ্যাসিলিটিসের মধ্যে বারবার কিন্তু পিটার বাটলার বলেছে যে আমি ফ্যাসিলিটিস পাচ্ছি না, এই টিমটাকে এগিয়ে নেওয়ার জন্য বা একটা রেজাল্ট আনার জন্য আমার যে ফ্যাসিলিটিস লাগবে সেই ফ্যাসিলিটিস আমি পাচ্ছি না। আপনার কি কোচের সাথে বসেছেন বা জানতে চেয়েছেন যে কি কি ফ্যাসিলিটিস একটা কোচ চাচ্ছে? সেই ফ্যাসিলিটিসগুলোকে আদৌ আপনি প্রোভাইড করতে পেরেছেন? অবশ্যই পারেন নাই। এটা খুব বেশি দৃশ্যমান যে আপনারা ওগুলো ফ্যাসিলিটিস এখন পর্যন্ত এই দলটাকে প্রোভাইড করতে পারেন নাই। তারপরে এই দলটাকে নিয়ে উনি এগিয়ে যাচ্ছে। আজারবাইজানের সাথে যেভাবে খেলেছে, দুর্দান্ত খেলেছে। মানে বাফুফে আসলে সবসময় বলে থাকে যে এশিয়ান কাপ বাছাই পর্ব আমরা এই বছর উতরেছি, সামনের বছর আসলে চূড়ান্ত পর্বে গিয়ে একটা ভালো রেজাল্ট আনবো। সেটা আসলে বারংবারই আসলে যে একটা মানে একটা কানেক্টিভিটি বা একটা লিঙ্ক তৈরি করা, সেটা আসলে তৈরি করে থাকে। এক বছরেই যে আসলে আমাদের ক্লিক করা সম্ভব অর্জনের ক্ষেত্রে, সেটা আসলে কখনোই তারা সেই আশ্বাসটা দিয়ে থাকে না। এই প্রশ্নটা করে গেলাম। বিরতির পিঙ্কি সানোয়ার কথা হচ্ছিল নারী ফুটবলারদের গতি অনুযায়ী আসলে বাফুফে সবসময় হতাশ করেছে যেভাবে অর্জনের খাতায় আসলে ঝুলিতে নারী ফুটবলার একের পর ঝুলি ভরতে শুরু করেছে। তবে এই যে 18 বিদ্রোহী নারী ফুটবলার তারা ঝরে পড়েছে, পিটার বাটলার একটা নতুন ফর্ম, একটা নতুন দল গঠন করেছে। এরপর দেখা গেল যে এবার এই যে থাইল্যান্ডের সামনের বছর যখন ফুটসাল হবে, তখন তারা সাবিনা, মাসুরা, কৃষ্ণা রানী সহ মাতসুমিয়া তারা পারফর্ম করবে। এই যে ওপেন মাঠ থেকে বা জাতীয় দল থেকে ফুটসালে, সেটা আসলে একটা জাতীয় দলের খেলোয়াড়ের জন্য কতটুকু আসলে সঠিক বা উচিত? আসলে রওশন, এটা আমার চোখে, আপনি যেটা একদম পার্সোনালি আমার ওপিনিয়ন বলেন, এটা আমার কাছে একেবারে গ্রহণযোগ্য না। আমার ইভেন একটা ন্যাশনাল টিম থেকে যখন আবার বয়সভিত্তিক দলে খেলানো হয়, ওইটাই কিন্তু অ্যাকচুয়ালি দৃষ্টিকটু লাগে যে একবার ন্যাশনাল টিমে চলে গেছে তার কিন্তু ওইটাই হচ্ছে বেঞ্চমার্ক, ওইটাই তার একদম স্ট্যান্ডার্ড। ওখান থেকে ফুটসাল এবং তাও আবার সাবিনাদের মতো প্লেয়ার, আর আপনি প্রশ্ন করতে পারেন তাহলে কেন? আপনি নিজেও জানেন আসলে সাবিনা, মাসুরা কিংবা সানজিদা, সুমাইয়া, কৃষ্ণা ওরা কেন এখন আসলে ফুটসালের দিকে আসে? কারণ ওরা বুঝে গেছে সম্ভবত জাতীয় দলের দরজা তাদের জন্য সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে, এবং তারা এখন যে এই যে আছে, তারা অ্যাকচুয়ালি যে এখন ওয়েট করবে যতদিন অ্যাকচুয়ালি পিটার বাটলার আছে ততদিন তাদের হয়তো বা ফেরা হবে না, এটা তারা এই মেসেজটা তারা পেয়ে গেছে। এখন যেহেতু তাদের এটাই আর্নিং সোর্স বা এটাই তারা পারেন বা এটাই তাদের কাজ, তারা হয়তো ফুটবলটা ভালোবাসেন, ফুটবলের সঙ্গে থাকতে চান, তাই হয়তো তারা এখন ফুটসাল জাতীয় দল বেছে নিয়েছেন। তারপরেও এই জিনিসটাকেও খুব নেগেটিভলি দেখার কিছু নেই। দিন শেষে তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, সো তাদের জন্য অবশ্যই শুভকামনা যে এখানেও আমাদের রেজাল্ট আসুক। এছাড়া আসলে শুভকামনা জানানো ছাড়া আমার এখন আসলে কিছু বলার নাই। আর নিশ্চয়ই আসলে যেভাবে আসলে তারা দলকে সার্ভিস দিয়ে গেছে, সেই জায়গাতে আসলে অনেকটাই আসলে তারা নিজেরা আশাহত হয়েছে, যে কারণে আসলে এখন ফুটসালের মতো একটু নিচেতে গিয়েও আসলে খেলছে। এক্স্যাক্টলি, স্টার আমরা সাবিনাকে সবসময় আসলে তারা যে পোস্টার বয় বা পোস্টার গার্ল যেভাবে বলা হয়, সেটাই আসলে সাবিনা ছিলেন। তবে সেই জায়গাটা আসলে বাফুফে ধরে রাখতে পারেনি। পিঙ্কি সানোয়ার, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ রওশন। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।